অন্যতম যে ছাত্ররা যে নতুন দল করেছেন নাগরিক পার্টি, তাদের একটি বড় দাবি শেখ হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে। তার আগে নির্বাচনের কথা মুখে আনা যাবে না। নির্বাচন, বিচার, সংস্কার, তিনটি ধাপ। নির্বাচন যদি শেষ ধাপে থাকে ছাত্রদের দাবি অনুযায়ী, আসলে কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে ত্রয়োদশ সংসদ নির্বাচন? ধন্যবাদ। নির্বাচন চ্যালেঞ্জের মধ্যে পড়বে নাকি বর্তমান সরকার চ্যালেঞ্জের মধ্যে পড়বে সেটা আমাদের একটা ডিসাইড করা দরকার। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার তো দীর্ঘমেয়াদী চলতে পারে না। যদি আমরা ধরে নেই অন্তর্বর্তীকালীন সরকার অন্তহীন থাকবেন, তাহলে সেটা এক ধরনের বিষয়। আর যদি মনে করি না, অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতা হস্তান্তর করবেন পরবর্তী নির্বাচিত সরকারের কাছে, তাহলে আমাদের বিবেচনা করতে হবে নির্বাচনটা কখন হবে, নির্বাচনটা কিভাবে হবে এবং নির্বাচনের রোড ম্যাপটা কী হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। নির্বাচন ছাড়া কোনো অভ্যুত্থানের পরে নিয়মতান্ত্রিক পথে দেশ হাঁটতে পারেনি। ৬৯-এর গণঅভ্যুত্থানের পরেও নির্বাচন হয়েছে, ৯০-এর গণঅভ্যুত্থানের পরেও নির্বাচন হয়েছে। কারণ নির্বাচন কোনো আইন মেনে চলে না, অভ্যুত্থান কোনো আইন মেনে হয় না। কিন্তু দেশটাকে আইনে পরিচালিত করতে গেলে আবার একটা নির্বাচন লাগে, একটা সংসদ লাগে। তো সেই কারণে যারা নিয়মতান্ত্রিক রাজনীতির কথা বলেন, তাদের সবসময় এটা বলতে হবে যে অভ্যুত্থান প্রতিদিনের ব্যাপার নয়, কিন্তু প্রতিনিয়ত যদি ট্রান্সফার অফ পাওয়ার, স্মুথ ট্রান্সফার অফ পাওয়ার যদি ঘটাতে হয়, তাহলে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন লাগবে। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন স্বাধীনতার পর 53 বছরের মানুষ কিন্তু খুব বেশি দেখেনি। আমাদের 12টা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তার মধ্যে 4টা নির্বাচনকে আপাত গ্রহণযোগ্য বলা যায়। সে 4টা নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আর বাকি দলীয় সরকারের অধীনে যে 8টা নির্বাচন হয়েছিল, প্রত্যেকটা নিয়েই বিতর্ক আছে এবং প্রত্যেকটাতে নির্বাচনে ম্যানিপুলেশন হয়েছে। যে কারণে নির্বাচন সম্পর্কে এই কথাটা বলা হয় যে ইলেকশন আর গভর্নড বাই 3M: মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন। এবং মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন তারাই করতে পারে যারা সিটিং গভর্নমেন্ট, মানে ক্ষমতায় যারা থাকে। এই জন্য বলা হচ্ছে যে একটা নির্বাচন কমিশন যেমন নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার, মর্যাদা সম্পন্ন নির্বাচন কমিশন দরকার, কিন্তু সবচেয়ে বেশি দরকার হচ্ছে নির্বাচনকালীন সরকারের ভূমিকাটা কি হবে। নির্বাচনকালীন সরকার যদি না চায়, একটা নির্বাচন কমিশনও কিন্তু তার পারফরমেন্স ভালোভাবে দেখাতে পারবে না। এখন যে সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, এই সরকারের পারফরমেন্স কি সেরকম কোনো সরকার তো নির্বাচনের পারফরমেন্সের জায়গায় আসেনি। তার আগে যে পারফরমেন্সগুলো দেখানো দরকার ছিল, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা, যেমন দ্রব্যমূল্য এবং বাজার সিন্ডিকেট, কিংবা জনজীবনের যে অসন্তোষগুলো একসময় শেখ হাসিনা সরকারকে উৎখাতে মানুষকে রাস্তায় নামিয়েছিল, সেই অসন্তোষগুলো নিরসনের ক্ষেত্রে যে ভূমিকাগুলো পালন করার কথা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু পারফরমেন্সটা খুব ভালো নয়। এবং এই ভালো নয় কেন? কারণ অন্তর্বর্তীকালীন সরকারের বেশিরভাগ উপদেষ্টারা মনেই করছেন যে তারা তো অন্তর্বর্তীকালীন সরকার, এই কাজগুলো ভবিষ্যতের পার্মানেন্ট হবেন যারা, অথবা নির্বাচিত সরকার যারা, তারাই করবেন। ফলে তারা তো অ্যাডহক বেসিসে কাজ করবেন, এইরকম ভেবেই তাদের মাইন্ডসেটটাই এরকম যে এইভাবেই তারা কাজটা পরিচালনা করবেন। যে কারণে আমার মনে হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে তারা পা বাড়াচ্ছেন না, একটু হেজিটেট করছেন। এখন যে প্রশ্নটা আপনি করেছেন যে চ্যালেঞ্জটা তাহলে কার, নির্বাচনের না অন্তর্বর্তীকালীন সরকারের? আমরা মনে করি চ্যালেঞ্জটা অন্তর্বর্তীকালীন সরকারের, যে তার উপরে একটা চ্যালেঞ্জ, একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। সেটা করতে গেলে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে আমাদের পর্যবেক্ষণ যে নির্বাচনকারী সরকারের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। নতুন যে দলটা গঠিত হলো, সেই দলের প্রধান যিনি হলেন, তিনি কিছুদিন আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন। এবং তাদের যে সহযোদ্ধারা, যা 3 জন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, তার মধ্যে তাদের 2 জন এখনও সরকারে আছেন। তাহলে বলবো যে দলটা গঠিত হলো, সেই দলের যারা গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং বডির তারা কিন্তু, তাদের একটা বড় অংশ কিন্তু এখনও সরকারে আছে। যদি উপদেষ্টাদের বলি যে 1/3 আছে বাইরে দলে, 2/3 আছে সরকারে। ফলে এই সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে নিশ্চয়ই কিছুটা প্রশ্ন থেকে যেতে পারে। আমরা মনে করি যে নির্বাচনের আগে এই 3টা কাজকে ফয়সালা করা দরকার। একটা হলো নির্বাচনের সময় নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে, 2 নির্বাচনের সময় সরকারের ভূমিকাটা কি হবে, 3 নির্বাচিত বা যে নতুন গড়ে ওঠা যে দল, সেই নতুন গড়ে ওঠা দল তারা কি সরকারের স্নেহে, সরকারের সহায়তায়
এবং সরকারের সহযোগিতায় দল গড়ে তুলে নির্বাচনে যাবেন? এই তিনটা বিষয়ে ফয়সালা করতে হবে। আর একটা বিষয় আমাদের এখানে খুব বিবেচনা করতে হবে, যে প্রশ্নগুলো উত্থাপন করা হচ্ছে, প্রথমে আমরা শুনলাম কি, যে সংস্কার শেষ করে নির্বাচন, বিতর্কটা নিয়ে আসা হলো সংস্কার বনাম নির্বাচন। তার কিছুদিন পরে আমরা দেখলাম আর একটা বিষয় আমাদের সামনে এলো, যে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় সরকার নির্বাচন আগে। এখন আবার নতুন আর একটা বিতর্ক নিয়ে আসার চেষ্টা করা হয়েছে যে এটা কি বিচার শেষ করে নির্বাচন নাকি বিচার চলমান প্রক্রিয়া। তিনটা বিষয় দেখুন। প্রথমত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য জাতীয় নির্বাচন লাগবে, সরকার পরিবর্তন করতে গেলে জাতীয় নির্বাচন লাগবে, সংসদ গঠন করতে গেলে জাতীয় নির্বাচন লাগবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আইনগত বৈধতা দিতে হয় তাহলেও আমাদের জাতীয় নির্বাচন লাগবে। ফলে এটার সঙ্গে কোনো মানে পরস্পর বিরোধী অবস্থানে দাঁড় করাটা ঠিক নয়। 2 নম্বর হচ্ছে সংস্কার বনাম নির্বাচন। সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং এটা অব্যাহত থাকবে, অনেক দিন পর্যন্ত সংস্কার আমাদের করতে হবে। তাহলে যতদিন সংস্কার শেষ না হচ্ছে ততদিন কি নির্বাচন আটকে থাকবে? তাহলে এটাও একটা প্রশ্ন তৈরি করে। সংস্কারও চলবে, নির্বাচনটাও চলবে। 3 নম্বর হচ্ছে বিচার এবং নির্বাচন। বিচার তো একটা চলমান প্রক্রিয়া যেমন। দ্বিতীয়ত হচ্ছে এই যে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছেন বলে আমরা যে 5ই আগস্ট আমরা বললাম একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করে দিলাম, কি কারণে তিনি ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন, তার রাজনৈতিক সিদ্ধান্ত কী ছিল, তার প্রশাসনিক ভূমিকা কী ছিল, এবং তার দমন প্রক্রিয়াগুলো কী ছিল, সমস্তগুলোকে যদি বিচারের আওতায় আনতে হয় তাহলে এনে বিচার করতে গেলে আসলে কত সময় লাগতে পারে একটু ভেবে দেখা যাক। তাহলে আমরা যদি ধরি খুব দ্রুততম সময়ে যদি এরকম একটা নির্বাচন, তারপরে বড় বিষয় হলো যাকে অভিযুক্ত করা হবে প্রধান আসামি হিসেবে নিয়ে থাকবেন তিনি আছেন দেশের বাইরে, এবং তিনি না তার সহযোগীদের অনেকে দেশের বাইরে। তার মানে আমার হয় বন্দি প্রত্যার্পণের মতন জায়গায় আসতে হবে, অথবা বাংলাদেশ সরকার চাইলে তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, আন্তর্জাতিক অনেক ভূমিকা পালন করতে হবে। এই সব কিছু শেষ করে নির্বাচন করতে গেলে কমপক্ষে 10 বছরের একটা বিষয়। তার মানে কি এইরকম একটা মেসেজ আমাদের সামনে আসতে থাকে যে বিচার শেষ না হলে নির্বাচনের কথা মুখেও আনবেন না, তার মানে প্রকারান্তরে 10 বছরের আগে নির্বাচনের কথা আপনারা ভাববেনও না। তাহলে 10 বছরে এই সরকারটা এইভাবে চলবে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাহলে ভাবা হচ্ছে যে তাহলে 10 বছর মেয়াদী অন্তর্বর্তীকালীন সরকার, এইটা কিন্তু খুব ভালো কোনো ইঙ্গিত বহন করে না।